ভিউয়ার্স, বাংলায় ভোট মানে রীতিমতো একটা উৎসবের মেজাজ, তাই তো? আর তার সঙ্গে যদি সেই উৎসব শুরু বা পুজোর বাজারে যে উন্মাদনা থাকে আমাদের মধ্যে, সেটা কিন্তু ভোট উৎসবে কোথায় দেখা যায় বলুন তো? প্রার্থী তালিকা যখন থেকে বেরোনো শুরু হয়, সেই উন্মাদনা সকলের মধ্যে একেবারে তুঙ্গে থাকে। তবে সেই উন্মাদনায় ঘাটতি দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে। যারা বিজেপির সমর্থক, তাদের মন ভেঙে যাচ্ছে, দেরি হচ্ছে দ্বিতীয় প্রার্থী তালিকা বেরোতে। কারণ হিসেবে কখনো বলা হচ্ছে নাম চূড়ান্ত হয়নি, অনেকের সঙ্গে কথা চলছে, বা নয়া চমক যার জন্য অপেক্ষা করতে হবে। তবে এই যে বিবেক, দেরিটা হচ্ছে, তার জন্য কিন্তু দলের যারা কর্মী সমর্থকরা আছে, রীতিমতো তারা কিন্তু বলা যেতে পারে যে মন ভাঙছে তাদের, যে কেন দেরি, কোথায় গোড়ায় কোথায় গলদ। দেখো শ্বেতা, লোকসভা ভোটের একেবারে দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যে কোনো রাজনৈতিক দলের কাছে গোল্ডেন আওয়ার্স। সেখানে যত দিন গড়াবে তত সময় কমবে, প্রচারের সুযোগ কমে যাবে। কিন্তু আমরা সবাই দেখছি যে 20টি আসনে প্রথম দফাতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। একটি আসনের নাম সেটি উইথড্র করে নেওয়া হয়েছে। আমরা সবাই জানি আসানসোলের নাম উইথড্র করে নিয়েছেন পবন সিং। ফলে এখন 19টি আসনে অফিসিয়ালি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এখনও যে বাকি 22-23টি আসন রয়েছে, 23টি আসন রয়েছে, সেখানে কিন্তু এখনও অবধি কোনো রকম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। যদিও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে একদিকে যেমন তমলুকে সেখানে অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, অপরদিকে দুর্গাপুরে সেখানে আবার অগ্নিমিত্রা পলের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। কিন্তু অফিসিয়াল যে লিস্ট সেটা কিন্তু দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও বঙ্গের ভাগ্যে শিকে ছেড়েনি। এখানে একটা প্রশ্ন করব যে আমরা কিন্তু দেখেছি বিগত কয়েকদিন ধরে সুকান্ত মজুমদার 2 দফায় একটি বৈঠকে গেলেন দিল্লিতে। পরবর্তী যে বৈঠকটা হলো, সেখানে সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারীও ছিলেন। ভীষণ বিস্তর আলোচনা, এবং ফিরে সুকান্ত মজুমদার মিডিয়ার সামনে যেটা বললেন যে না, আমাদের প্রার্থী তালিকা এরকমভাবে বেরোবে না। এই গোটা বিষয়টায় একেবারে খোদ প্রধানমন্ত্রীও কিন্তু ইনভলভ থাকেন। কিন্তু এই যে দেরি, সেটা সত্যিই কি মনে হচ্ছে যে এটা আলোচনার বিষয়, নাকি মনে হচ্ছে কোথাও একটা ঘাটতি, কোথাও একটা কনফিডেন্সের অভাব, বা ক্যান্ডিডেট কাকে চুজ করবে এই একটা নিয়ে কি কোথাও একটা ঘেটে রয়েছে বিজেপি? দেখো, এই মুহূর্তে বিরোধীরা মানে বলতে পারা যায় যে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য যারা রয়েছে সিপিএম, তারা বলতে চাইছেন বা তারা এরকম একটা মানে আবহ তৈরি করতে চাইছেন যে বিজেপির কাছে প্রার্থী নেই, এবং সেই কারণেই ব্যারাকপুরে একসময় তাদের দল থেকে বেরিয়ে যাওয়া, তাদেরই টিকিটে জিতে আসা অর্জুন সিং, তাকে আবারও নতুন করে দলে নিতে হয়েছে। এবং খুব সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো তিনি ব্যারাকপুর থেকে প্রার্থীও হবেন। এবার অন্যদিকে আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে কৃষ্ণনগরে, সেখানে কৃষ্ণনগর রাজবাড়ির যিনি রানীমা, তিনি একেবারে ঘটা করে বিজেপিতে যোগদান করলেন। এবং যেটা শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো মহুয়া মৈত্রর বিরুদ্ধে, মানে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, তার বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন এই রানীমা। ফলে সব দিকে দেখতে গেলে বা সব দিক তাকিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে এখনও কিন্তু একেবারে নতুন নতুন প্রার্থী যোগ হচ্ছে। অপরদিকে সব থেকে জটিল অঙ্ক রয়েছে পাহাড়ে গোপাল লামাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু পাহাড়ে একদিকে শোনা যাচ্ছে যে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, তাকে প্রার্থী করতে চায় বিজেপির হাইকমান্ড। অপরদিকে পাহাড়ের যারা লোকাল নেতৃত্ব, তারা বলছেন না, রাজু বিস্তা তিনিই প্রার্থী থাকুক। অপরদিকে পাহাড়ে এখন যিনি বিধায়ক, অর্থাৎ নীরজ জিম্বা বিজেপির, তিনি আবার বলছেন যদি রাজু বিস্তাকে প্রার্থী না করা হয় বা পাহাড়ের ভূমিপুত্রকে প্রার্থী না করা হয়, তাহলে তিনি নিজেই সেখানে নির্দল হয়ে দাঁড়াবেন। ফলে একটা জটিল পরিস্থিতি। এরকমই একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দিক থেকে যেভাবে একেবারে মাঠে নেমে প্রচার শুরু করে দিয়েছে। প্রার্থী তালিকা সেটাতেও চমক ছিল, রীতিমতো র্যাম্পে হেঁটে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে ছিলেন। তারপর থেকে ব্যাটিং করে যাচ্ছে বলা যেতে পারে। কখনো দেখছি আমরা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন এমন একটি জায়গায় যেটা সব থেকে বেশি এখন খবরে, সন্দেশখালির এলাকায়, বসিরহাট। যদিও বা বলা হচ্ছে যে কেন এত কাছে গিয়েও তিনি বসিরহাট থেকে সন্দেশখালির ওখানে গেলেন না, সে নানান ধরনের বিষয়। কিন্তু এই যে প্রার্থী তালিকা দেরি করে আসছে, তাতে কোথাও একটা শাসক দলের খুব সুবিধা হয়ে যাচ্ছে না বিবেক? দেখো, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি, যারা পশ্চিমবঙ্গে আপাতত শূন্য বিধানসভাতে, সেই সিপিএমও কিন্তু 16 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। এবং তাদের প্রথম দফায় যারা প্রার্থী হচ্ছেন, তারা কিন্তু একেবারে মাঠে ময়দানে নেমে চুটিয়ে তারা প্রচার করা শুরু করে দিয়েছেন। অপরদিকে আমরা দেখছি যে বিজেপি, তারা কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছেন এবং কিছু হেভিওয়েট আসন রয়েছে। একদিকে যেরকম রয়েছে ঘাটাল, সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছে হিরণময় চট্টোপাধ্যায়, তিনি দীপক অধিকারী, তার বিরুদ্ধে লড়াই করছেন। কিন্তু মেদিনীপুর, তার
পার্শ্ববর্তী আসন সেখানে কি প্রার্থী হবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে। একদিকে সেখানে এখন অবধি এক্সিস্টিং যিনি ওখানকার এমপি অর্থাৎ দিলীপ ঘোষ, তার অনুগামীরা চাইছেন যে তিনি সেখান থেকে প্রার্থী হোক। আবার একটা অংশ শোনা যাচ্ছে তারা বলছে না মেদিনীপুরের এরকমও হতে পারে যে শুভেন্দু অধিকারীর আরেক ভাই দিব্যেন্দু অধিকারী, যিনি একেবারে সাম্প্রতিক সময়ে অর্জুন সিং এর সাথে গিয়ে দিল্লিতে দাঁড়িয়ে তিনি একেবারে যে বলা যায় যোগদান করলেন, তিনি প্রার্থী হন। ফলে সব মিলিয়ে দাবি অনেক, মুখ অনেক, কিন্তু এখন অবধি সেটেলমেন্টের জায়গায় কিন্তু পৌঁছচ্ছে না। যেরকম ভাবে মানে অনেকের মনে, ভিউয়ার্সদের মনে নিশ্চিত আমি যে প্রশ্নটা উঠছে যে একদিকে শাসক দল একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে, অন্যদিকে বিজেপির যারা প্রার্থী হবেন সময় কোথায় পাবেন, প্রচারের সময়টা কোথায়, তাই তো ভিউয়ার্স এই প্রশ্নটা উঠেছে। তো তোমার কি মনে হয় যে সময় তো পাবেন না, সেখানে এমনিতেই কি অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছে না বিজেপি? দেখো, প্রথম যে 7 দফার মধ্যে প্রথম দফার ক্ষেত্রে বিজেপি ইতিমধ্যেই 2টি আসন সেখানে কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কিন্তু আরও যে সময়টা যত এগোচ্ছে তত সময়টা তো এটা তো মাথায় রাখতে হবে যে নাম্বার 2, হ্যাঁ, যে অমিত শাহ এসে বলে গেলেন যে 35টা সিট পেতে হবে, এমন একটা অবস্থা যেখানে বিগত দেখা গেছে 2019 সালের রেজাল্ট বলছে যে 18টা সিট পেয়ে তারা এখানে রয়েছেন, তাদেরকে যখন 35-এ লাভ দিতে হবে, আর যেই সময় তৃণমূল কংগ্রেস পুরোপুরি ফর্মে, সময় কোথায় দিচ্ছেন নাম্বার 2 নাম্বার 1 তাদেরকে তো প্রার্থীকে একটা সময় দিতে হবে, কারণ নতুন একটা নাম, নতুন মানে এইভাবে নিজেদের জায়গা বিস্তার করার চেষ্টা, যেভাবে মরিয়া হয়ে শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই নেমে পড়েছেন, কোথায় পাবেন সে সময়টা অন্য প্রার্থীরা? দেখো, এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বলছেন যে বিজেপি তাড়াহুড়ো না করার আরেকটা বড় কারণ হলো বিভিন্ন জায়গায় যে প্রচারিত মুখ। কিন্তু এটা কি তাড়াহুড়ো বলা যায়? এটা তো অলরেডি মানে লেটে রান করছে, এটা তো একটা নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে, তাই না? এই যে কোনো রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে শ্বেতা, সেখানে কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি প্রথমেই যেটা বলছিলাম, গোল্ডেন আওয়ার, এটা ডাক্তাররা বলে থাকেন, অলরেডি বিজেপি মিস করে যাচ্ছে, অনেকটাই করে যাচ্ছে। যদিও প্রধানমন্ত্রী এসে একদম পুরো প্রথম সপ্তাহে, মার্চের প্রথম সপ্তাহে 3বার চলে এলেন, তিনি 4টে সভা করে ফেললেন। প্রার্থী কে সেটা জানে না জনগণ। যে বারাসাতে তিনি প্রার্থী মানে সভা করলেন, তিনি কার সমর্থনে সভা করলেন? একদম আরেকটা বড় প্রশ্ন এখানেই উঠছে, সেটা হচ্ছে এই যে বিজেপির দোনোমনো ব্যাপার, এই যে তিনি সুকান্ত মজুমদার বললেন যে 23-24 তারিখে বেরিয়ে যাবে, যখনই বেরোক, আজ বেরোক, এই মুহূর্তে বেরোক, সেটা কিন্তু দেরি অলরেডি হয়ে গেছে, নির্ঘণ্ট কবে থেকে বেজে গেছে। কিন্তু যাই হোক, প্রিপারেশনের একটা অভাব, কোথাও একটা সমালোচনা ইতিমধ্যে পড়তে হচ্ছে। এখানে আরেকটা বিষয় রয়েছে বিবেক, যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে খুব আলোচনার বিষয়। এই যে দেরিটা হচ্ছে, আমরা জানি যে বঙ্গ বিজেপির যেভাবে ভাগাভাগি, যেভাবে দলের মধ্যেই একটা দ্বন্দ্ব, সেটাও কি একটা কোথাও কারণ? এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। দেখো শ্বেতা, রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন যারা তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ, যারা অনেকে আছে, আমরা জানি সাম্প্রতিক সময়ে দেখছি মালদহের ক্ষেত্রে মৌসুম বেনিজির নূর, তিনি টিকিট পাননি, তিনি ক্ষুব্ধ। অপরদিকে আমরা দেখলাম অর্জুন সিং, তিনি বিক্ষুব্ধ, তিনি টিকিট পাননি। তাহলে কি কোথাও গিয়ে বিজেপির এটাও স্ট্র্যাটেজি যে যেখানে যে বিক্ষুব্ধ অথচ একটু পরিচিত মুখ, তাকে সেখানে তাহলে তাদের দলে যোগদান করিয়ে তাকে প্রার্থী করা হবে, এবং সেইটার জন্য এতটা সময় চলে যাচ্ছে? কিন্তু এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি সভা করেন, সভাতে সেখানে এই যে নির্বাচনী প্রচারের সভা, সেই সভাতে তিনি কি বললেন, জানেন বিজেপির কেন দেরি হচ্ছে কারণ আমরা যে আবর্জনাগুলো পরিষ্কার করছি তারা ওগুলো নেওয়ার জন্য বসে আছে, আমরা ফেলছি তারা নিচ্ছে। তাহলে এক প্রকার তো কথাটা মানে সঠিক প্রমাণ হয়ে যাচ্ছে, মানে এমনি যেন অক্সিজেন জুগিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেসকে বঙ্গে, তাই না? দেখো, 2021 সালে যেটা মনে করা হয়, বিজেপিরই অনেক সমর্থকেরা আড়ালে আবডালে এই কথাটা বলে থাকেন, আমরা 2021 সালে দেখেছি তৃণমূল কংগ্রেস ভেঙে একের পর এক তাবড় নেতা, বলা যেতে পারে একেবারে বাঁধ ভাঙা অবস্থা একেবারে। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু সে সময় মনে হচ্ছিল যে রাজ্যে এবার নতুন শাসক দল আসতে চলেছে, এরকম একটা আবহ ছিল। কিন্তু সেই সময় দেখা গেল একেবারে ওপিনিয়ন পোল, যেটাকে বলা যায় এক্সিট পোল, ওপিনিয়ন পোল, সব কিছুকে ভুল প্রমাণিত করে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যায় ম্যান্ডেট নিয়ে আবারও ক্ষমতায় এসেছে। সেই সময় এতটা কিন্তু দেরি হয়নি, যে প্রার্থী লিস্ট যে বেরোনো, সেই সময় এতটা দেরি হয়নি। তাই কিন্তু যে স্ট্র্যাটেজি সে সময় নেওয়া হয়েছিল, অর্থাৎ তৃণমূলের ঘর ভাঙিয়ে নিজেদের ঘর বৃদ্ধি করা, সেটা সেই সময় যে এক প্রকার ভুল প্রমাণিত হয়েছিল, এটা কিন্তু বলাই বাহুল্য। যদি এখনো বিজেপির যারা নেতারা, আরেকটা
একটা বিষয় কি বলতো, সেই সময় যে গোটা যে পরিস্থিতিটা পাল্টে দিয়েছিলেন সে গুরুত্বপূর্ণ নাম বিজেপিতে, এটা অস্বীকার করার অনেকেরই জায়গা নেই, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। যে আলোচনাটা এখনো হয় রাজনৈতিক মহলে, সে কিন্তু এই মুহূর্তে তার স্ট্র্যাটেজি কি, তার অবস্থান কি রাজনৈতিক, এটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। একদমই তাই। এবং যেটা অনেকেই বলেন যে একেবারে দলের মধ্যে কোণঠাসা, এমনকি সাদা চোখেও দেখা যাচ্ছে যে যে সমস্ত কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে বিজেপি, তাতেও সেরকমভাবে তার অংশগ্রহণ দেখা যাচ্ছে না। যে সন্দেশখালিতে শুভেন্দু গিয়েছেন, সুকান্ত গিয়েছেন, এমনকি সন্দেশখালিতে তারা যুগ্মভাবে সভা করেছেন, যেটা একসময় ভাবা যেত না, সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ অনেকটাই কিন্তু মানে আলাদা চলছেন। এমনকি একটি সর্বভারতীয় বাংলা দৈনিককে সাম্প্রতিক সময় দেওয়া সাক্ষাৎকারে এটাও তিনি বলেছেন যে শুভেন্দুর সাথে তার কোনো কালেই ভালো সম্পর্ক ছিল না, শত্রুতা হয়তো ছিল না, কিন্তু ভালো সম্পর্ক ছিল না। এবার শ্বেতা, একটা কথা এখানে খুব মানে পরিষ্কারভাবে বলতে হয় যে 2019 সালে যে মানুষটার হাত ধরে বিজেপির এই উল্কাসম স্বপ্নের মতো উত্থান, সেই মানুষটা জানেন যে রাজনীতিতে কোথায় কি আছে, কোথায় কি নেই। বঙ্গ রাজনীতি তার হাতের মুঠোর মধ্যে। সেই লোকটা যদি আজকে রাজনীতি থেকে এইভাবে দূরে সরে যায়, তাহলে পরে অভিজ্ঞতার নিরিখে ধারে ভারে কিন্তু বিজেপি প্রথম থেকেই কিছুটা হলেও ব্যাকফুটে গিয়ে শুরু করছে। এটা কিন্তু এমনকি এটাও বলে রাখি দর্শক আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা জানতে পেরেছি একটা সূত্র মারফত, অসমর্থিত সূত্র, যে এমনকি বিজেপির মধ্যে এই আলোচনাটাও হয়েছে একদিকে যেমন দিলীপ ঘোষকে অন্য রাজ্য থেকে ক্যান্ডিডেট করার, আমরা জানি না এটা কতটা সত্যতা রয়েছে, যেটা এই মুহূর্তে আলোচনার বিষয়ে রাজনৈতিক মহলের একাংশ করছে, আমরা সেটাই তুলে ধরছি। পাশাপাশি ডায়মন্ড হারবার থেকে দাঁড় করানোর কথা চলছে, যেটাই কিনা অনেকটা সাই নেই দিলীপ ঘোষের, একেবারে না খুশ তিনি বলা যেতে পারে, তাই তো? কারণ ডায়মন্ড হারবার সেখানে যদি হয়, সেখানে যেটা মনে করা হচ্ছে একদিকে নওশাদ সিদ্দিকী দাঁড়াতে পারেন এমন একটা কথা প্রথম থেকেই চলছিল। সেক্ষেত্রে সিপিএমও কিন্তু অনেকটা সেদিকে বলছেন যে যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ায় তাহলে তারা হয়তো প্রার্থী দেবেন না, তারা সমর্থন করবেন তাকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের মতো একজন প্রার্থী, একটা কোথাও না কোথাও রিস্ক ফ্যাক্টর তো অবশ্যই আছে। বিশেষ করে ডায়মন্ড হারবার আমরা জানি যে 2019 লোকসভা নির্বাচনে মার্জিন রীতিমতো বিশাল পরিমাণে বাড়িয়েছেন, বিশাল ব্যবধান, প্রায় 3.5 লাখ ভোটের ব্যবধানে বিজেপিরই নিকটতম প্রতিদ্বন্দ্বীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিজের যেটা সিট, নিজের হাতের তালুর মতো চেনা জায়গা মেদিনীপুর, সেই মেদিনীপুর ছেড়ে একেবারে তিনি যাকে বলা যায় একেবারে গঙ্গার পাড়ে বলতে পারা যায়, সেখানে চলে আসবেন, ডায়মন্ড হারবারে এসে তিনি প্রার্থী হবেন। এটা কোথাও না কোথাও গিয়ে নাখুশ হওয়ার মতোই একটা কথা দিলীপ ঘোষের ক্ষেত্রে, এটা বলাই বাহুল্য শ্বেতা। সেক্ষেত্রে দেখার বিষয় ভিউয়ার্স, আপনারাও অপেক্ষায় রয়েছেন, আমরাও অপেক্ষায় রয়েছি, খবরের ভেতরের খবর জানানোরও চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রীতিমতো ডামারোল প্রার্থীর দ্বিতীয় তালিকা নিয়ে। সেটা কবে আসবে সেটা এখনো পর্যন্ত অন্ধকারে, এবং আসলেও প্রার্থীরা কতটা সময় পাবেন সেটা আমরা প্রার্থীদের মুখ থেকে আপনাদেরকে শোনাবো, যে প্রার্থীরা প্রচারের যে সময় কম পাচ্ছেন তাতে করে কি কি সমস্যায় পড়তে পারেন, তাই তো? লিস্ট আসলে তো জানাবোই, আর যা যা খবর পাবো বিজেপির লিস্ট সংক্রান্ত আরও অন্যান্য খবরের সংক্রান্ত আমরা আমাদের টিম আপনাদের পর্যন্ত পৌঁছাবোই। দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল। যদি সাবস্ক্রাইব না করে থাকেন চটপট করে নিন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বিবেক বলবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সব সময় আমাদেরকে সঙ্গে রাখুন, কারণ আমরা হলাম ডিজিটাল খবরিলাল, আর ডিজিটাল খবরিলাল মানে শ্রোতা খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।